রাজনৈতিক দর্শন। একটু রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও। অর্থাৎ কর্মযোগী বোধ হয় রাজনৈতিক দর্শনের এক অন্যতম মূল বিষয় হয়ে যায়। সেখানেই বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এখন আমরা রবীন্দ্রনাথের সেই রাজনৈতিক দর্শনকে আরও অনুপুঙ্খভাবে বুঝতে চাইব। প্রথমেই সূচক ভাষণের জন্য ডেকে নিতে চাইব অধ্যাপক পল্লব সেনগুপ্তকে, মাননীয় উপদেষ্টা, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজ, প্রাক্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, প্রাক্তন অধ্যক্ষ, এশিয়াটিক সোসাইটি, বলবেন কালের যাত্রার ধ্বনি। আমি একটু অনুরোধ জানাবো কর্তৃপক্ষকে যে স্যারের সামনে যদি একটু স্ট্যান্ডি দেওয়া যায়। স্যারকে অনুরোধ জানাবো আপনি স্ট্যান্ডিতেই যদি আপনার বক্তব্যটি রাখেন। আচ্ছা, স্যার চাইছেন, আমি একটু অনুরোধ করছিলাম স্যারকে। মঞ্চে এবং মঞ্চের সামনে যারা আছেন তারা সকলেই আমার প্রীতিভাজন এবং স্নেহভাজন। বন্ধুজনেরও আছেন, ছাত্রতুল্যরাও আছেন, আরো অনেকেও আছেন। আলাদা করে কারোকে নামে বলছি না, সকলকে যথাযোগ্য অভিবাদন জানিয়ে আমি আমার কথা শুরু করি। আমার ছাত্রী শর্মিষ্ঠা যখন বলেছিলেন আমাকে এই সূচক ভাষণটা দেবার জন্যে, তখন উনি একটা আবদার করেছিলেন যে স্যার, লেখাটার একটা কিন্তু নাম দেবেন। আমি একটু বিপন্ন হয়ে বলেছিলাম, দেখ, সূচক ভাষণ তো সূচক ভাষণ, ওই ছুঁচের মতন খোঁচা মারার জন্যই, তার আবার নাম হয় নাকি? বললো না, তবু দেবেন। ওকে প্রায় ওর বাল্যকাল থেকে চিনি, কাজেই আবদারটা ফেলতে পারলাম না। আমি একটা নাম দিলাম, যেটা দেবদু শেখ করলেন না, দেবদু শেখ উনি বললেন কালের যাত্রার ধ্বনি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারে রথ নিত্যই উধাও, বঙ্গবন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। কালের যাত্রায় রবীন্দ্রনাথ কিভাবে রাজনীতি চিন্তা নিয়ে, সমাজ চিন্তা নিয়ে ভেসে গেছেন, আমি সামান্য কিছু কথা বলব। আমার কথার মধ্যে কিছু অশাস্ত্রীয় অরাবীন্দ্রিক বক্তব্য এসে যাবে। আমি সেই জন্য প্রথমে বিদগ্ধজনদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, বিশেষ করে পবিত্রর কাছে। পবিত্র আমাকে এই জন্য পরে বকতেও পারে, নাও বকতে পারে। আমি বলছি একটা কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার পর রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন। যদি সমাপ্তি দেখে যেতেন, তাহলে তিনি কি পুরোদস্তুর সমাজতন্ত্রী হয়ে যেতেন, সোশ্যালিস্ট? এই কথা বললে অনেকে হয়তো রে রে করে উঠলেন। সমাজতন্ত্রী ছিলেন না ঠিকই প্রথিত অর্থে, কিন্তু সমাজতন্ত্রের পথ ধরে যে ইতিহাসের রথচক্র আগামী দিনে ধাবমান হবে, সেই কথাটা কিন্তু স্পষ্ট করে বলে গেছেন। আমি পরে আসছি সেটা করে। রাশের চিঠি আপনারা সকলেই পড়েছেন, জানেন। হ্যাঁ, রক্তাক্ত বিপ্লব সম্বন্ধে রবীন্দ্রনাথের সহজাত অনুমোদন ছিল। সর্বহারার একনায়ত্ব ব্যাপারটাকেও তিনি ঠিক আত্মস্থ করতে চাননি। তাই রুশ বিপ্লব এবং সোভিয়েত রাশিয়ার আর্থসামাজিক বিকাশ সম্বন্ধে মুগ্ধ এবং উচ্ছ্বসিত ছিলেন বটে, কিন্তু তার অন্তর্লীন তত্ত্বটিকে একটা সময় অবধি মানতে পারেননি। এটা পরের দিকে হয়েছে। কিন্তু তাহলেও সারা জীবন ধরে সামাজিক এবং অর্থনৈতিক শোষণ বঞ্চনার যারা শিকার, সেই সাধারণ মানুষের পক্ষে রবীন্দ্রনাথ থেকেছেন। তার লেখার মধ্যে বারবার সেই সব মানুষের কথা এসছে, তাদের শোক সুখ, বিবাদ প্রতিবাদ, বিষাদ আনন্দের কথা।
এবং তার থেকে একটা স্বতঃস্ফূর্ত মানব প্রেম জড়ে উঠছিল। এটা প্রথমে তার নিজের এলাকা বাংলা নিয়ে শুরু হয়েছিল, তারপরে স্বদেশ এবং তারপরে বিশ্বের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সুসংহত করে তুলেছিল। রাশিয়ার চিঠি এবং তার আগে রক্তকরবীতে সেটা স্পষ্টভাবে অভিব্যক্ত হয়েছে, অন্যত্র তার নজির কম নয়। ফলত এবার একটা অশাস্ত্রীয় কথা বলছি, আমাকে মার্জনা করুন, সমাজতন্ত্রী না হয়েও আবেদনিক অর্থে সমাজতন্ত্রী না হয়েও তিনি যেখানে এসে পৌঁছেছিলেন চূড়ান্তভাবে, সমাজতন্ত্রের সিংহদ্বার সেখান থেকে খুব একটা দূরবর্তী ছিল না। একটা কথা মনে রাখা দরকার যে দীর্ঘ ৮০ বছরের জীবনে রবীন্দ্রনাথের সামাজিক এবং রাজনৈতিক চিন্তার ক্রমোত্তরণ ঘটেছেন। যে সঞ্চালিকা প্রথম দিকে শুরু করেছেন তিনি এই কথাটা ধরিয়ে দিয়েছেন, তাকে ধন্যবাদ। এই সূত্রে আমি 3টি রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, যা তার এই বিবর্তনের 3টে কাল পর্যায়কে হয়তো সংকেত দিতে পারে। একটা হচ্ছে আমার সমান বাংলা, আমি তোমায় ভালোবাসি। দ্বিতীয়টা হচ্ছে হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর তৃতীয়টা আমি করেছিলাম, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের বিষয়া। আমার আগে একজন বিশ্বের সাথে যোগে যেতে বিহার গানটার কথা বলে আমার ভার লঘু করে গেছেন, ধন্যবাদ। আসলে গ্রাম বাংলার মানুষের সঙ্গে তিনি যে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছিলেন এবং তার ফলে প্রাথমিকভাবে তিনি যে জাতীয়তাবাদের আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিলেন, পারিবারিক ঐতিহ্যের কথা প্রথম দিকে একজন বলে গেছেন, সেটা বৃহত্তর পরিপ্রেক্ষায় যখন ছড়িয়ে পড়লো ভারতের, তখন শুনে ভারত থেকে কবি হয়ে গেলেন সোনার বাংলার কবি থেকে। সেইখানে ভারতীয় ঐতিহ্যের মধ্যে যে একটা বিরাট সমন্বয় বা সিনক্রেটিক ভাব রয়েছে, সেটা সংকেতবদ্ধ হলো গোড়ার মধ্যে, যেখানে এসে তার রাজনীতি চেতনা এবং সমাজ চেতনা একসঙ্গে সংঘবদ্ধ হলো, এটা আমরা বলতে পারি। আর তারপর ওই গোড়ার মধ্যে দিয়ে একটা ইউনিভার্সাল ম্যানের যে কনসেপশন এসে গেল বিশ্ব মানবের কথা, সেইখান থেকে তাকে নিয়ে গেল বিশ্ব চেতনায়, সেইখানে বিশ্বর সাথে যোগে যেথায় বিহার হয়ে গেল। রাজনৈতিক ভাবনাও সেখান থেকেই শুরু হলো। আমি গল্পগুচ্ছের একটা গল্পের নাম করি। জমিদার বাড়ি ছেলে হওয়ার ফলে নিজের আর্থসামাজিক অবস্থাটা সম্পর্কে তার অনবধান ছিল না। তার সত্ত্বে রবীন্দ্রনাথ রায়তের এবং গ্রামীণ নিম্ন মধ্যবিত্তের জীবনকে প্রত্যক্ষ করেছেন। শ্রমিক আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে তার পরিচয় ঘটেনি, কিন্তু যে অর্থনৈতিক কার্যকারণ সূত্র শ্রমিক গিয়ে শহরে, কৃষক গিয়ে শহরে শ্রমিকে পরিণত হয় এবং জমিদার তন্ত্রের ক্ষয়িষ্ণুতা আর কলকারখানা তন্ত্রের যে সঞ্জয়মানতা, এই অবিরাম সংঘাতের অনুষঙ্গে থিসিস অ্যান্টিথিসিস কথা একজন বলে গেছে, এই ডায়ালেকটিক্সের মধ্যেই শ্রমজীবী মানুষের ক্রমবর্ধিষ্ণু শ্রেণী অবস্থানটা নিশ্চিত হয়, এটা তিনি যথাযথভাবে বুঝেছিলেন, নিশ্চিতভাবেই বুঝেছিলেন, আক্ষরিক সংজ্ঞায় সমাজতন্ত্রী না হয়। আমি গল্পগুলোর কথা বলছিলাম। হালদার গোষ্ঠী, আপনাদের সকলের পড়া, মেঘরৌদ্র, সমস্যা পূরণ, উলুখড়ের বিপদ, দান প্রতিদান প্রভৃতি গল্পে যেভাবে জমিদারির ব্যবস্থার অন্ধকার দিকগুলো চিহ্নিত হয়েছে, সেটা আপনারা মনে করতে পারছেন। প্রজা শোষণ, চাষের উপর দমন পীড়ন, জালিয়াতি, দাঙ্গা হাঙ্গামা, ঘুষ, আইন রক্ষকদের বশ করে ফেলা, আর ফিউডালি রক্ষণশীল বা পশ্চাৎপর মূল্যবোধ, এইসবের বারবারই চিত্রায়িত হয়েছে। শ্রেণী সংঘাত সেখানে নেই। সমস্যা পূরণের অসীমতির রুখে দাঁড়ানো কিংবা হালদার গোষ্ঠীতে মধু কৈবর্তের বিক্ষুব্ধ প্রতিবাদ, যাই হোক, শ্রেণী সংঘাত নয়। কিন্তু গোড়ার কথা বলছিলাম, চরঘোষপুরের প্রজাদের সংঘবদ্ধ প্রতিরোধের আন্দোলনকে গণবিক্ষোভের নিদর্শন আমরা গণ্য করতে পারি। মেঘরৌদ্রতে জেলেদেরকে নিয়ে শশীভূষণ যে আন্দোলন করতে চেয়েছেন, সেটাও ঠিক শ্রেণীগত দ্বন্দ্ব নয়, ইংরেজ শাসকের বিরুদ্ধে পরহীন মানুষের প্রতিবাদ বলাই ভালো। এক্ষুনি অয়ন্তিকা যেটা বলছিলেন, ওই রাজা প্রজা প্রবন্ধের পটভূমিটার কথা, সেই পটভূমিটার মানসিকতা এর মধ্যেও কিন্তু এসেছে। জমিদারি ব্যবস্থার সবচেয়ে যেটা খারাপ দিক প্রজা শোষণ, সেটা রবীন্দ্রনাথ ব্যঙ্গ বিতীর্ণভাবে বলেছেন বহুবার। 2 বিঘা জমি থেকে ম্যানেজার বহু, বা তার থেকে মাধব, উপেনের সেই বিখ্যাত জবানি,
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটের মধ্যে যে শ্লেষোক্তি গম গম করে উঠেছিল, তারই অন্যতর অভিব্যক্তি পূর্ণাহ উপলক্ষে ম্যানেজার বাবুর দুধে স্নান। সমাজতত্ত্বের মধ্যে দিক থেকে বিচার যদি করি, তাহলে সবের চেয়েও কিন্তু মাধর গুরুত্ব অনেক বেশি। জমিদারের পীড়নের প্রতিবাদে কৃষকের সন্তান মাধব উৎখাত হয়ে শহরে গিয়ে শ্রমিক হয়েছে। প্রতিবাদী কৃষক সন্তান হয়ে সে লড়াকু মজদুরে পরিণত হয়েছে। ইতিহাসের সংকেতটা রবীন্দ্রনাথ বুঝতেন বলে এটা লিখেছিলেন। আবার ধর্মঘট যখন ভেঙে পড়লো, মালিকের কাছে দাসখত না লিখে দিয়ে সে দেশে ফিরে গেল শিকড়ের সন্ধান করতে। এই যে শিকড়ের সন্ধান করা যে ব্যঞ্জনা, এই মৌল সত্তাটুকু রবীন্দ্রনাথ যদি না জানতেন, তাহলে তার রাজনৈতিক চেতনার বিকাশ হতো না, এটা আমি বলতে পারি। মাধব আর মাধব বউ যে বেরোলো, রবীন্দ্রনাথ লিখেছিলেন, পথে বাহির হলো ওরা ভরসা বুকে আঁটি। এটাই তো একজন সংগ্রামী মজদুরের আসল পরিচয়। কেউ যদি সেটা না বুঝতেন, লিখতেন না কখনই। এখানে একটা কথা বলি, 1937 সালে যখন ওই কবিতা লেখা হয়েছিল, তখন রবীন্দ্রনাথের মননের একটা সামগ্রিক পালাবদল হয়ে গেছে। জীবন দেবতা কিংবা বিশ্ব দেবতার বন্দনা নয়, তখন তার অভিষিক্ত হয়েছেন, আরাধ্য হয়েছেন গণদেবতা। আপনারা একটু খেয়াল করে দেখবেন, রবীন্দ্রনাথের শেষ 10 বছরের গানে ঈশ্বর কি খুব আছেন? না, মানুষ আছে। মানুষ সুখ শোক, প্রেম ভালোবাসা, আনন্দ বিষাদ, এগুলো আছে। ঈশ্বরের কাছে আত্মসমর্পণের কথা সেখানে নেই। কারণ রবীন্দ্রনাথ নিরীশ্বর ছিলেন এই কথা বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু ঈশ্বর চেয়ে মানুষকে বড় করে তুলে ধরেছেন। এবং সেই বড় করে তুলে ধরাতেই তার সামাজিক চিন্তা, আধ্যাত্মিক চিন্তা এবং রাজনৈতিক চিন্তার একটা সামগ্রিক বিকাশ ঘটে গেছে। ওই যে উপেন, অসীমদ্দি, ফরু সর্দার, মধু কৈবর্ত, জসীম মন্ডলরা তখন একত্রে মিশে গেছেন ওই মাধুর মধ্যে। নতুন যুগ উৎসুক হয়ে তাকে কাল পুরুষের প্রতি দিতে চিনেছে। শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ রবীন্দ্রনাথের শেষ কথা গল্পের প্রথম পাঠে ছিল, সে উল্লেখ মাত্র। সত্যি সত্যি শ্রমিক আন্দোলনের কথাটা সে রক্ত করবেদে তার পরে আসছে। কিন্তু রক্ত করবের অনেক পরে লেখা গল্প স্বল্প বইতে বড় খবর বলে একটা গল্প আছে, মনে পড়ছে তো? সেখানে সেই সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে। গল্প স্বল্পর ওই গল্পে পাল এবং দাঁড়ের মধ্যে দ্বন্দ্ব, রূপকের মাধ্যমে রবীন্দ্রনাথ যা বলতে চেয়েছেন, সেই রূপককে যদি নিরংশুক করেন, অনাবৃত করেন, তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? রবীন্দ্রনাথ লিখছেন, দাঁড়গুলোর হাড় মজবুত, এখন কাত হয়ে আছে, কোনোদিন খাড়া হয়ে দাঁড়াবে, লাগাবে ঝাপটা, চৌচির হয়ে যায় পালের গুমুর, ধরা পড়বে দাঁড়েই চালায় নৌকা, ঝড় হোক, ঝাপট হোক, উজান হোক, ভাটা হোক, পাল নয়। শ্রমজীবী মানুষের চূড়ান্ত বিজয়ের এই খবরই রবীন্দ্রনাথের বড় খবর, যা একদিন বড় হয়েই উঠবে। কিন্তু শুধু ওইটুকুই নয়, কুসমি, মানে যার জবানিতে যাকে রবীন্দ্রনাথ গল্পটা বলছেন, দাদামশাই মানে রবীন্দ্রনাথ স্বয়ং, তিনি বলছেন কি, উদ্ধৃতি অনুদ্ধৃতি, তখন ওই দাঁড়গুলোর সঙ্গে তাল মেলানো অভ্যেস করতে হবে পালকে। এটাকে যদি মার্ক্সীয় পরিভাষায় ডিক্লাসমেন্ট নাও বলি, তবু শ্রমজীবী এবং পরিশ্রমভোগী মানুষের শ্রেণীবদ্ধ দ্বন্দ্বের যা শেষ লব্ধ ফল, প্রথমের বিজয় এবং দ্বিতীয়ের পরাভব, সেটাই যে রবীন্দ্রনাথের প্রত্যয়, এমনই সিদ্ধান্ত করতে হয়। এই প্রত্যয় গাঢ়বদ্ধ হয়েছে ধীরে ধীরে, সবটাই তো ক্রমান্বিত ব্যাপার। ধরুন ধনতন্ত্র সম্পর্কে রবীন্দ্রনাথের যে বিরুদ্ধতা, সেইটা আমাদের বহুমান্য বিদগ্ধ সমালোচকদের বৃহত্তর সাবধানী অংশ বলাই ভালো। কবির এই মানসিকতাকে যন্ত্র সভ্যতার প্রতি বিরূপতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইত্যাদি বলতে ব্যাখ্যা করতে উৎসুক, ব্যাখ্যা দুটো অস্বীকার করছি না। কিন্তু মূল ব্যাপারটা যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সম্পর্কে নির্দিষ্ট অবস্থান গ্রহণ করতে চায়, সেটা অস্বীকার করা যায় না। ঠিক সেই অস্বীকার না করতে পারার পরিপ্রেক্ষিতেই যদি প্রায়শ্চিত্ত, পরিত্রাণ, মুক্তধারা এবং রক্তকরবীর পুনর্বিচার করা হয়, তাহলে এ সম্বন্ধে অসংশয়িত সিদ্ধান্তে পৌঁছানো যায়। রাজার বিরুদ্ধে ধনঞ্জয় বৈরাগীর নেতৃত্বে সংগঠিত ব্যাপক অহিংস গণবিক্ষোভের সম্পর্কে রবীন্দ্রনাথের সাগ্রহ অনুমোদন
আমরা প্রায়শ্চিত লিখেছি। এটা ঠিক জারের অপশাসনের বিরুদ্ধে রুশি জনসাধারণের সার্বিক বিপ্লবের 8 বছর আগেই, কিন্তু 1909 রাজতন্ত্রের বিরুদ্ধে দানা বেঁধে ওঠে অহিংস সংগ্রাম রক্তকরবীতে রূপান্তরিত হয়ে গেছে ধনতন্ত্রের সশস্ত্র বিপ্লবে। রাজা সেখানেও একজন আছেন বটে, কিন্তু বস্তুত তিনি সেখানে ধনতন্ত্রেরই প্রতীক। রক্তকরবী সম্পর্কে কিছু বলার আগে তার আগে মুক্তধারার বিষয়ে কিছু বলে নিই। আমরা জানি লেনিন একটা কথা বলেছিলেন, সাম্রাজ্যবাদ হলো ধনতন্ত্রের চূড়ান্ত পর্ব। এটা রবীন্দ্রনাথ কতটা অবধান করেছিলেন জানি না, কিন্তু যেভাবে তিনি মুক্তধারার কাহিনীকে বিন্যস্ত করেছেন তাতে সমাজতান্ত্রিক সত্যটাই প্রতিষ্ঠিত হয়েছে। প্লিজ একটু আস্তে, প্লিজ। শিবতলায় উত্তরকূট যে তার উপনিবেশ বানাতে সক্রিয়, সে তো তার ধনতান্ত্রিক অর্থনীতিকে পরিপুষ্ট করার স্বার্থেই, সেই জন্য তো বাদ দেওয়া। উত্তরকূটের একজন রাজা আছেন, যদিও তিনি আসলে ওই রক্তকরবী যক্ষ রাজার মতন ধনতন্ত্রের প্রতীক স্বরূপ। প্রকৃতপক্ষে উত্তরকূট বনাম শিবতরাইয়ের ওই দ্বন্দ্ব জাতি বা রাষ্ট্রগত নয়। আসল কথা হলো শোষক বনাম শোষিতের সংঘাত, যন্ত্ররাজ বিভূতি এবং তার তৈরি মুক্তধারা নদীর বাঁধ ওই শোষণেরই প্রতীকী উপলক্ষ বিশেষ। ওনার কাজ করে কবিতাটার কথা নিশ্চয়ই মনে পড়ছে। এইসব লেখাগুলোর মধ্যে কি লিখেছেন? রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্ক শব্দ নাহি তোলে, কিন্তু শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। শ্রমজীবী মানুষের দল তাদের অস্তিত্বের মশালকে অনির্বাণ রাখে। ঠিক সেই উপলব্ধিটাই মুক্তধারাতে মৃদু এবং রক্তকরবীতে প্রবল ভাবে ব্যক্ত হয়েছে। এই কথা বললে সনাতনী রবীন্দ্রজ্ঞ রাগ করবেন, কিন্তু আমি নিরুপায়। রক্তকরবীর কথাটি বিস্তৃত করে বলি, বিস্তৃত করে বলা যাক। এর পৌরাণিক ভাবাসম্ভব ইত্যাদি সরিয়ে ফেললে, পরিহাসের ঘুরে ফেললে যেটা দাঁড়ায় কর্ষণজীবী বনাম আকর্ষণজীবীদের আর্থ সামাজিক অবস্থানের শ্রেণী স্বার্থের দ্বন্দ্ব। রূপক, প্রতীক, সংকেত ইত্যাদির মাধ্যমে যে যা এঁকেছেন, মূল ব্যঞ্জনাটা কি? যক্ষপুরীর অর্থাৎ ধনতান্ত্রিক সভ্যতার কর্মকেন্দ্র, সেখানে সোনার মেহে ব্যাখ্যা বেশ প্রয়োজন। ছুটে আসে গ্রামের কৃষক পরিবারের ছেলে মেয়ে বুড়োর দল, বিশু, ফাগুলাল, গোকুল, অনু, উপবন্যু, শুক্লু, চন্দ্রা, বিশুর বউ। সামাজিক ঘূর্ণিপাকের সাথে এসে বলছিল নন্দিনী মতো মেয়েও, কিন্তু একমাত্র নন্দিনী বাদে আর সকলেই সেখানে পরিণত হয়েছে 47-এর ফ, 69-এর ম, কিংবা আর কোন একটা নাম পরিচয়হীন সংখ্যায়। অলক্ষে রঞ্জন এবং প্রত্যক্ষে নন্দিনী আর বিশু এই ধনতন্ত্রের শোষণ ভিত্তিক সমাজ কাঠামোর মধ্যে পুঞ্জীভূত করে তোলে বিস্ফোরণের বারুদ। রাজার মধ্যে ধনতন্ত্রের অস্থির দৌর্বল্যতা হয় মূর্তিমন্ত। আমি জানি না রবীন্দ্রনাথ কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছিলেন কিনা, হয়তো পড়েছিলেন, হয়তো পড়েননি, কিন্তু মার্ক্সীয় সমাজবীক্ষণের বিশ্লেষণে শোষণ ভিত্তিক ধনতান্ত্রিক আর্থ সামাজিক যে কি চেহারা নিয়ে দেখা দেয় সেটা খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন নানা চরিত্রের সংলাপে। যেমন ফাগুলাল চন্দ্রকে বলছে, দেখনি ওদের মদের ভাড়ার অস্ত্রশালার মন্দির একেবারে গায়ে গায়ে। কিংবা মশাই সর্দারের উদ্দেশ্যে বলছে, মন্ত্র নেওয়ার মতন কান তৈরি হলো বলে তবু আরো কটা মাস পাড়ায় ফৌজ রাখা ভালো, ফৌজের চাপে অহংকারটা দমন হয়, তারপর আমাদের পালা। আবার যেদিন বিদ্রোহী জনতা বিপ্লবের আহ্বান অন্তরের মধ্যে উপলব্ধি করে, তারাই এই পালাপথের প্রধান চরিত্র হয়ে ওঠে, যেমন মাধব হয়েছিল। রবীন্দ্রনাথ বলেছেন এই কারণে। নন্দিনীকে বলছে অধ্যাপক, রাস্তা দেখাবার দিন এলে এরাই দেখাবে, তার আগে রাস্তা বলে কোনো বালাই নেই। কি আশ্চর্য মিল এই কথাটার সঙ্গে। কার? অন ইম্পেরিয়ালিজমের লেনিন ঠিক একই কথা বলে গেছেন। রোল অফ ইন্ডিভিজুয়াল ইন হিউম্যান হিস্ট্রিতে লেখানো ঠিক একই কথা বলে গেছেন। এখানে এই অধ্যাপক সেই কথা বলছে, মধ্যবিত্ত বুদ্ধিজীবী। একটা সময় আসে ধনতন্ত্রের সমাজ ব্যবস্থার অভ্যন্তরীণ স্ববিরুদ্ধে দাঁড়া বেঁধে ওঠে। রাজার সঙ্গে সংঘাত বাঁধে তারই যন্ত্রদের সৈন্য, সর্দার, রাজপুরুষ তাদের। পাশাপাশি যক্ষবরী শ্রমিক জনতা সম্বিত পেয়ে ছুটে নন্দিনীর নেতৃত্বে বিশুর সঙ্গে
রাজার বন্দিশালার কপাট ভাঙতে। হীরক রাজার দেশে মনে পড়ছে তো, রাজার মূর্তিকে যখন সংগ্রামী জনতা ভেঙে ফেলতে গেছে, রাজার নিজে এসে দড়ি ধরে মানো টান, রাজা হবে খান খান, এক কথা বলে এও এক জিনিস। রাজা আমার সঙ্গে লড়তে, হ্যাঁ তোমার সঙ্গে হাত মিলিয়ে আমারই সঙ্গে লড়তে। গণতন্ত্রের স্ববিরোধিতা স্পষ্ট রবীন্দ্রনাথ সেখানে দিয়েছেন। আর দূর থেকে গান আসছে, আয় রে চলে আয়। অধ্যাপক মধ্যবিত্ত বুদ্ধিজীবী এই নাটকে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দ্বিধাদ্বন্দ্বতায় দোলা মধ্যবিত্ত বুদ্ধিজীবী, সেও ছুটে যায় নন্দিনী মিছিলে। শ্রমিক, কৃষক, গ্রামের শ্রমিক, গ্রামের কৃষকরা, সোনার কারখানার শ্রমিকরা, এই মধ্যবিত্ত বুদ্ধিজীবী, এরা এক হলেই জনগণতান্ত্রিক বিপ্লব সার্থক হতে পারে। রবীন্দ্রনাথ অবশ্যই সেটা বুঝেছিলেন। এই অমরাত্রির দুর্গ তরুণ ধুলি লুণ্ঠিত করার অনুপ্রেরণা, বাস্তিল দুর্গ কিংবা জাভেদ উইন্টার প্যালেস বিধ্বস্ত করে সংগ্রামী জনতার বিজয় বার্তা ঘোষণা কি পরস্পরের আত্মীয় নয়? আমি একটা ছবির কথা বলি, ছবিটা দেখাতে পারলে ভালো হতো, আমি ভুল করে আজকে দেখাতে পারতাম। আপনারা নেটে খুলে প্রত্যেকে দেখে দিতে পারবেন। 1830-এ যখন দ্বিতীয়বার ফরাসি বিপ্লব হয়, তখন বিখ্যাত চিত্রশিল্পী ফার্ডিনান্ড দেলাক্রোয়া তিনি প্রথম বিপ্লবের প্রেরণাকে পুনরুজ্জীবিত করে একটা ছবি এঁকেছিলেন। একটি কৃষক মেয়ে ছুটে চলেছে, তার হাতে লাল পতাকা, আশেপাশে পড়ে আছে কতগুলো মৃতদেহ, আর শ্রমিকেরা ছুটে চলেছে বাস্তিল কারাগার ভাঙতে। 14ই জুলাই সেই বাস্তিল কারাগার, 1789 সেই স্মৃতি। ছবিটার নাম দেলাক্রোয়া দিয়েছিলেন বিপ্লবের অধিদেবী সংগ্রামী জনতাকে এগিয়ে নিয়ে চলেছেন। ফরাসি দেশের চাষের ঘরের মেয়ের অতি সাধারণ পোশাকের মূর্তিতে রূপায়িত হয়েছেন দেবী। রক্তকরবীর সমাপ্তির দৃশ্যের ভাব প্রেরণা আর ওই ছবিটার প্রদীপ্ত আবেগ, এদেরকে আলাদা করা যায় না। চাষের ঘরের মেয়ে নন্দিনী এখানে বিপ্লবের লাল পতাকা নিয়ে হাজির হয়নি ঠিকই, কিন্তু রক্তকরবীর রাঙা কঙ্কন করা হাত উঁচিয়ে তো সে ছুটে গিয়েছিল শেষ লড়াই সাঙ্গ করতে। আমি জানি না রক্তকরবী প্রসঙ্গে লাল পতাকার উল্লেখ হয়তো অস্বস্তি ঘটাবে বনেদি রবীন্দ্র ব্যাপারীদের চিত্তে, কিন্তু যাকে পারিবেশিক প্রমাণ বলে, অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, তাকে অস্বীকার করবো কি করে? রক্তকরবীর প্রথম পাঠও যখন লেখা হয়নি, সেই সময় থেকে রুশ বিপ্লব কবিকে আলোড়িত করেছেন। 1917 নভেম্বর বিপ্লব যখন বাস্তবে পত্তন করলো, মেহনতি মানুষের পরিচালনাধীন প্রথম একটি স্থায়ী রাষ্ট্র ব্যবস্থার, তার অল্প দিনের মধ্যেই রবীন্দ্রনাথ প্রবাসীতে একটি কবিতা লিখলেন বিজয়ী, চৈত্র 1324, মার্চ এপ্রিল 1918, 6 মাসে যায়নি রুশ বিপ্লবে। পূর্বেই কাব্যগ্রন্থটি পরে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি যে সমস্ত প্রতীক এবং তার অচির পরবর্তী সময়কালের বিশ্ব পরিস্থিতি, রুশ বিপ্লবের বিজয় বার্তা, নূতন যুগের মুখপাত আর সবকিছু তাদের সমন্বিতভাবে রক্তকরবীতে ব্যবহৃত হয়েছে, এমন অনেক সংঘাত সেখানে সমাপিত হয়েছে দেখতে পাই। ওই কবিতায় উচ্ছ্বসিত আবেগে রবীন্দ্রনাথ লিখছেন, কোটেশন, ধরিত্রীকে করবে আপন ভোগের দাসী, এই বলে যারা এতদিন ভেবেছিল তারা এখন পরাভূত। রবীন্দ্রনাথ লিখছেন, কোটেশন, নবীন সূর্য। রবীন্দ্রনাথ লিখছেন, কোটেশন, বিশ্ব চেতন কেতন। রবীন্দ্রনাথ লিখছেন, জ্বলছে নূতন দীপ্তি রতন। রবীন্দ্রনাথ লিখছেন, জয় ভুলোকে, জয় দুলোকে, জয় আলোকে জয়। আর ঠিক এই একই ব্যঞ্জনা মিলছেন একেবারে একই সময়ে লেখা একটা প্রবন্ধ, একটা ক্রস রোডস। কবিতাটা বেরিয়েছিল প্রবাসীতে, প্রবন্ধটা বেরিয়েছিল মডার্ন রিভিউতে। এটা আমি একটা কোটেশনটা পড়ি, কি লিখেছেন। This is an age of transition. The dawn of great tomorrow is breaking through, and the call of new life comes with its message. Present revolution in Russia, we cannot be sure, certain, if she, in her tribulation, is giving expression to men's indomitable soul against prosperity built upon moral nihilism. If she fails,
If she fails with the flag of true ideals in her hands, then her future will fade like the morning star. Only, only to usher in the sunrise of the new age at the crossroads, Modern Review, July 1980. তাহলে এখানে স্পষ্টভাবে রুশ বিপ্লবকে তিনি স্বাগত জানাচ্ছেন, যদি এখন ব্যর্থ হয়ে পড়ে সেই বিপ্লব সফল হবে এই কল্পনাও তিনি করছেন, আশা বা আকাঙ্ক্ষা করছেন। আর ঠিক একই কথাগুলো সমসাময়িক কবিতাটার মধ্যে রয়েছে। রুশ বিপ্লবের প্রতিটি যে ওই কবিতাটার মধ্যে রয়েছে সেটা অস্বীকার করতে পারছি না। আর রক্ত করে এবার বলি, যক্ষবরী সিংহাসনের লক্ষ্মণী রাজার কথা ওই কবিতাতে আছে। আর নন্দিনী সম্পর্কে কবি স্বয়ং যে কথা বলেছেন, the bearer of the message of reality, the savior through death, Red Oleanders, author's interpretation, Vishwabharati Quarterly, October 1925. তার সঙ্গে রুশ বিপ্লব সম্পর্কে কবির লেখার নিবন্ধের উদ্ধৃত অংশের শেষটুকুর ভাবগত ফারাকটা কোথায়? রুশ বিপ্লবের মানস অভিঘাত, ডেলাক্রোয়ার ছবির সুবাদে ফরাসি বিপ্লব, বিজয়ী কবিতা, মডার্ন রিভিউয়ের প্রবন্ধ এবং রক্তকর্মীদের সবকটা পাঠের কথা ধরেই বলছি, কিন্তু প্রকৃতপক্ষেই একটা নিরবচ্ছিন্ন ভাবনা স্রোতের বিভিন্ন সব ঢেউ, এমন কথা বললে কি ভুল হবে? কি বলেন আপনারা? আর একটা কথা মনে রাখতে হবে, রুশ বিপ্লবের কিছুকাল পরেই ইউরোপের মনীষীরা, আমেরিকান মনীষীরা একত্রে ক্লার্কতে শহরে গিয়ে একটা ঘোষণাপত্র সবাই স্বাক্ষর করেছিলেন, আইনস্টাইন থেকে আরম্ভ করে প্রত্যেকে। সেই 1919 সালে লেখা তৈরি ক্লার্কে ঘোষণাপত্রে রবীন্দ্রনাথও স্বাক্ষর করেছিলেন। সেখানে প্রত্যক্ষভাবে বলা আছে, আপনারা যারা পড়েছেন সবাই জানেন, এই সমাজটাকে পাল্টাতে হলে শ্রেণীর বিলোপ ঘটাতে হবে, তাতে শ্রেণী সংগ্রাম প্রয়োজন করতে হবে। এখানে একটা কথা বলি, এই সমস্ত লেখালেখি বলা বলি শৈশবদের জন্য ইংরেজ সরকারের একটা ধারণা হয়েছিল রবীন্দ্রনাথের মধ্যে বোধহয় একটা রুশ সংযোগ আছে রবীন্দ্রনাথের সঙ্গে। তারা তার পাশে গুপ্তচর বসিয়েছিল, শান্তিনিকেতনে ওই জোড়াসাঁকো দুই জায়গাতেই গুপ্তচররা ঘুরে বেড়াতো। এটা বহুদিন অগোচর ছিল। আমার অনুস্মৃতির বন্ধু ডক্টর অতীশ দাশগুপ্ত, তিনি যখন রাজ্য মহামহিষখানার অধ্যক্ষ ছিলেন, তিনি মহাফেজ খানের দলিল ঘাটতে ঘাটতে রবীন্দ্রনাথের জন্মের 150 বছর পূর্তি উপলক্ষে এই দলিলটা খুঁজে বার করেন। এটা পরে ছাপা হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। রাশিয়া চিঠির কথা আগে বলেছি। রক্তকর্মী বেরোনোর কবশের মধ্যে রাশিয়ায় গিয়ে রবীন্দ্রনাথ যা বলেছিলেন যে সেই জীবনের তীর্থযাত্রা, সেটা কোনো সাময়িক আবেগ নয়, একটা প্রতিষ্ঠিত অলক্ষ্য প্রত্যয় উত্তম হয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ কি লিখছেন? মস্কোয়ের পথে চলেছি, আমার মনে হয় মানুষের ভাবি ইতিহাসের রথও চলেছে এই পথে। মহাকালের রথ চলা সেই পথ সংগীতে তিনি ব্যঞ্জিত করেছেন রথের রশি নাটকে, যেখানে ওপরতলার হুজুরদের হাজারো হ্যাঁচকা টানেও দেবতা, শেষে দেবতা কোনো দেবতা, তার রথ এক চুলো নড়েনি। চাকার গতি সঞ্চার হয়েছে তখনই যখন প্রাপ্ত, অবজ্ঞাত, শোষিত, নিবৃত্ত মজুররা এসে তৈরি হয়েছে। এ তো শুধু অস্পৃশ্যতার বিরুদ্ধে কবির সুতীব্র প্রতিবাদ নয়, ইতিহাসের পথ নির্দেশক বটে। ওই ভাবেই ইতিহাসের রথ চলার দিক দিশালি হয়ে তো রবীন্দ্রনাথ এই নাটকের পরিসমাপ্তি করেছেন। জীবনের শেষ পর্বে এসে রবীন্দ্রনাথ বলশেভিক বিপ্লবের প্রেরণায় উদ্বুদ্ধ হওয়া একটি তরুণ আদর্শে ধৃতব্রত দম্পতির কথা সস্নেহে রূপায়িত করেছেন শ্যামলী কাব্যগ্রন্থের অমৃত কবিতায়। পড়েছেন সকলেই, যদি কারোর না পড়া হয়ে থাকে অনুগ্রহ কাজ বাড়ি গিয়ে শ্যামলী খুলে দেখে নেবেন। এটা 1935 লেখা। বনেদি বড় লোকের মেয়ে অমিয়া তার জীবন দিশারি রূপে পেয়েছিল এমন একটি ছেলেকে, নাকি যার বুদ্ধির কাঁচা ফলে কোট আনকোট ফোকর দিয়েছিল
রাশিয়ার লক্ষ্মী খেদানো বাদুরটা, সেই ছেলে মহিভূষণ, কোট আনকোট, উপকরণের দুর্গ থেকে অমিয়াকে উদ্ধার করে নিয়ে আসার পর বন্দী হয়ে চলে গেল ইংরেজের জেলখানায়। আর টেকেলে এক অজপাড়া গায়ে স্কুল বসালো অমিয়া। সেখানে সে গরিব চাষি গেরস্তের মেয়েদের পড়ানোর ভার নিয়ে আর হাতের কাজ শেখানোর দায় নিয়ে দিন কাটাতে লাগলো। নিজের হাতে কাঠকয়লায় আঁকা মহিভূষণের ছবিতে কোট আনকোট দূর ভবিষ্যের উজ্জ্বল আলোজলা চোখের প্রেরণাকে সম্বল করে। দূর ভবিষ্যের উজ্জ্বল আলোজলা চোখ রবীন্দ্রনাথ নিজের কথা, কার? ওই মহিভূষণের, যে রাশিয়ার লক্ষ্যে খেদানো বাদুড়ের ঠোকর খেয়েছে মাথায়, ইংরেজি জেলে চলে গেছে। অমিয়ার বাবা তার প্রথম প্রেমিক গরিব বলে তাকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন। একদিন তার খোঁজ পেয়ে ওই গহীন গায়ে এসে জানলো সেখানে অমিয়া এসেছে মহিভূষণের আরব্ধ কাজের দায়িত্ব নিয়ে। একটা কথা বলি, প্রথম আমলের কমিউনিস্ট সংগঠনদের কাজকর্ম সম্বন্ধে কবির কোনো অভিজ্ঞতা থাকার কথা নয়। হ্যাঁ, জার্মান থেকে হলস্টাইনে ইয়ং পাইনিয়ার্স লীগের সভায় তিনি গিয়েছিলেন, কিন্তু ঠাকুর বাড়ির ছেলে সুরেন্দ্রনাথ, কবি বিখ্যাত সেই কবিতার নায়ক সুরি বাবা, বিশ্ব অনামের লক্ষ্মীনাথ নামে এদেশে প্রথম যুগের মার্ক্সবাদ সংক্রান্ত বইয়ের লেখক, সম্ভবত মার্ক্সবাদ সম্পর্কে বাংলায় সেটি প্রথম বই। তিনি ছিলেন তাত্ত্বিক কমিউনিস্ট। হতে পারে স্নেহভাজনী ভ্রাতুষ্পত্রী উপলক্ষে কবির মনে সে আমলের সব তরুণ কমিউনিস্টদের সম্পর্কে এক ধরনের সস্নেহ প্রশ্রয়ের প্রবণতা সঞ্জাত হয়েছিল। কিন্তু তা যদি হয়েও থাকে, তা তো মহিভূষণ এবং অমিয়ার মমতা মাখানো যে ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন তার মূল্য একটুও কমে না। ওই মহিভূষণের ছবিতে চশমার ফ্রেমের আড়ালে কবি কি দেখেছিলেন? তিনি প্রত্যক্ষ করেছিলেন কোট আনকোট দূর ভবিষ্যের উজ্জ্বল আলো। এই যে তার অন্তরের গভীরতম স্তর থেকে উঠে আসা উপলব্ধি, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে তার জীবনাবসানের কদিন আগের একটি সংলাপে, যেটাকে অন্তত এই ক্ষেত্রে তার প্রত্যয়ের পরম এবং চূড়ান্ত প্রকাশ বলে মানতে হবে। ওই হলস্টেইন ক্যাম্পে যাওয়ার কথা বলছিলাম। 1930 সালে রাশিয়া থেকে জার্মানি গিয়ে হলস্টেইনের যে তরুণ কমিউনিস্টদের ক্যাম্পে গিয়ে রবীন্দ্রনাথ তাদের চোখে যে ভবিষ্যতের আলোকদ্যুতি দেখে এসেছিলেন, সেটাই 1935 সালে লেখা শ্যামলের ওই কবিতার মহিভূষণ চশমা আড়ালে তিনিও প্রত্যক্ষ করেছেন। নাকি আর একটা কথা বলবো, এই কবিতার তারিখ হচ্ছে 1935। তার আগে, কয়েক বছর আগে মাত্র, মিরাট ষড়যন্ত্র মামলায় ইংরেজের কারাগারে বন্দী কমিউনিস্ট তরুণরা এখানে মহিভূষণের মধ্যে প্রতিভাসিত হয়েছেন। সেই বন্দীদের মধ্যে কারা ছিলেন? মুজাফফর আহমেদ, রাধারমণ মিত্র, গঙ্গাধর অধিকারী এবং আরো অনেকে, যারা এদেশে কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিষ্ঠাতা। ওই মামলা 1929-এর, এই কবিতার তারিখ 1935। এটা ভাবা অসঙ্গত নয়। যাই হোক, যে সংলাপটার কথা বলছিলাম, প্রশান্ত চন্দ্র মহলানবিশের কাছে তিনি শেষ সজ্জায় শুয়েও জানতে চেয়েছিলেন গভীর উদ্বেগের সঙ্গে রুশ জার্মান যুদ্ধের সর্বশেষ অবস্থাটা কি। তার আগে পর্যন্ত স্টালিনগ্রাড ঘিরে রেখেছিল জার্মান বাহিনী। ঠিক সেই দিন থেকে জার্মান বাহিনীকে হটিয়ে দিতে আরম্ভ করেছে লাল ফৌজ আর রাশিয়ার সংগ্রামী জনতা। জার্মান বাহিনীকে রুশের সেনারা রুখে দিতে পেরেছে, ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছে শুনে তার সেই রোগক্লিষ্ট মুখেও ফুটে উঠেছিল ভরসার আলো। কি বলেছিলেন তিনি? যা বলেছেন সেটা কি তার জীবনের শেষ উচ্চারণ হবে না? ওদেরই তো হবে, পারবে, ওরাই পারবে। বিশ্বভারতী পত্রিকার 1350 সালে কার্তিক পৌষ সংখ্যায় প্রশান্ত মহলানবিশ কবি কথা বলে একটি স্মৃতিচারণ করেছিলেন, সেখানে লিপিবদ্ধ আছে। মহিভূষণের চোখের তারায় যে দূর ভবিষ্যের উজ্জ্বল আলো কল্পনা করেছেন তিনি, তার শেষ প্রতিটিও উদ্ভাসিত হয়েছে তাতেই সমাজতন্ত্রের সৈনিকদের
চূড়ান্ত বিজয়ের আকাঙ্ক্ষায়। আর ইতিহাসে একটা আশ্চর্য সমাপতন, যে তারিখে রুশি লাল ফৌজের আক্রমণে ফ্যাসিস্ট জার্মানি বিধ্বস্ত আত্মসমর্পণ করে, সেটা ছিল 9ই মে 1945, বাংলা তারিখ 25শে বৈশাখ 1352। পেতে পারি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার অনেক ধন্যবাদ তোমাকে। আলোচনাটা শেষ করে দিচ্ছি, কিন্তু শেষ হলেও শেষ নাই যে শেষ কথা বলবে কে। রবীন্দ্রনাথের গান কিভাবে এক সংগ্রামী কমিউনিস্টকে উদ্বুদ্ধ করেছিল, মূল আলোচনাটার সঙ্গে তার সম্পর্ক না বলে পারছি না। আপনাদের এত সমনোযোগ শ্রবণ শুনে আমার ভালো লাগছে। সেই সৈনিকের নাম ছিল লেফটেন্যান্ট জেনারেল নিওনো, ইন্দোনেশিয়ার সৈন্যবাহিনীর উপাধ্যক্ষ ছিলেন তিনি। 1965 সালে মার্কিনী প্ররোচনা এবং সহায়তায় ইন্দোনেশিয়ায় বৈধভাবে উৎখাত করে, সরকারকে উৎখাত করে প্রতিক্রিয়াশীল এক সামরিক অভ্যুত্থান ঘটায় জেনারেল সুহার্তো, যিনি সৈন্যবাহিনীর প্রধান ছিলেন। সেই অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করে সুহার্তো লোকেরা, তাদের খুঁজে পাওয়া যায়নি অনেককেই, পরবর্তীতে তাদের মৃতদেহ। সবচেয়ে বেশি খুন হয় গণতন্ত্রীরা আর কমিউনিস্টরা। নিজের সহকর্মী নিওনো কমিউনিস্ট ভাবধারা অনুপ্রেরিত ছিল, এটা সুহার্তোর জানা ছিল। তাই পথের কাঁটা সৈন্যবাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিওনোকে সরানোর ব্যবস্থা কোর্ট মার্শালে প্রহসন করে 1965 এক বিষণ্ণ বিকেলে তাকে হত্যা করার জন্য ফায়ারিং স্কোয়াডের সামনে যখন নিয়ে যাচ্ছে সুহার্তোর অনুগত সৈন্যরা, নিওনো সহসা দরাজ গমগমে গলায় গেয়ে উঠলেন রবি ঠাকুরের গান, আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতা সারে সারে। এই গানের অন্তর্নিহিত আহ্বান তো যে কোনো কমিউনিস্ট কর্মীর মনের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্দোনেশিয়ার দেশনায়ক সুকার্নোর সহচরে নিওনো ওই ভদ্রলোক, ওই লেফটেন্যান্ট আসতেন নিয়মিত। কলকাতাও এসছেন নিওনো, আর সেখানে একটি বাঙালিনী মেয়ের সঙ্গে তার একটু হৃদয়াবেগের সম্পর্ক গড়ে উঠেছিল। এই ভদ্রমহিলা অসাধারণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তার কাছেই শিখেছিলেন, এই বাঙালিনী বান্ধবীর কাছে, রবীন্দ্রসঙ্গীত। মৃত্যুর মুখেও অকুত ভয়ে থেকে এই কমিউনিস্ট যোদ্ধা একই সঙ্গে তার প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন এবং আগামী দিনের তরুণদের সম্মানের আহ্বান জানিয়েছেন। হয়তো এখন তো সুকান্ত ভট্টাচার্যের শতবার্ষিকী চলছে। আমার কথা শেষ করি তারই একটি কবিতার কয়েকটি লাইনে আবৃত্তি করে, আপনাদের সুর চেনা লাইন। এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। সকলকে ধন্যবাদ।